তো আমরা আজকে পড়বো অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি নিয়ে। তো দেখি অ্যানিমিয়ার কি ডেফিনিশন। অ্যানিমিয়া এমন একটা স্টেট যেখানে in which level of hemoglobin in the blood is below the reference range appropriate for age and sex। এই যে appropriate for age and sex এই কথাটা আমাদের অবশ্যই বলতে হবে। তো যে রেফারেন্স রেঞ্জ আছে তার থেকে কম, এবং এটা অবশ্যই এজ অ্যান্ড সেক্স ওয়াইজ ভ্যারি করে। তো এই যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি 11 গ্রাম পার ডেসিলিটার থেকে কম হয় তখন আমরা অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি ধরে নেব। তো প্রেগন্যান্সিতে প্লাজমা ভলিউম এক্সপান্ড করে এবং এটা ম্যাক্সিমাম থাকে প্লাজমা ভলিউম 32 উইকে। তো যার কারণে হিমোগ্লোবিন ডাইলিউশন হয়। তো আমরা মোটামুটি 11 হলেই, 11 এর নিচে অথবা যে দেখো 10 এর নিচে দেখো hemoglobin below 10 milligram per deciliter at any time during pregnancy is considered anemia। তাহলে আমরা হচ্ছে 10 এর নিচে চলে গেলে আমরা এটাকে অ্যানিমিয়া হিসেবে ধরে নেব। তো অ্যানিমিয়া প্রেগন্যান্সিতে যে অ্যানিমিয়াটা হয় এটাকে বলা থাকে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। আরো আছে প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া, ঠিক আছে। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া যে কারণে হয় এটা হচ্ছে হিমোগ্লোবিন ডাইলিউশন হয়। যেহেতু প্লাজমা ভলিউম বেড়ে যায়, প্রেগন্যান্সিতে প্লাজমা ভলিউমের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তার কারণে হিমোগ্লোবিন ডাইলিউশন হয় এবং তখন ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপর আমরা দেখব প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া। এখানে আছে গিয়ে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হেমোরেজিক, হেরিডিটারি, তারপর বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি। তো ডেফিসিয়েন্সিতে আমরা কি কি দেখব? আচ্ছা, আমরা একটু ডেফিসিয়েন্সিটা দেখে আসি। এখানে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 এবং প্রোটিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কি হবে? হিমোগ্লোবিনের যে গ্লোবিন চেইন সেটা প্রোডাকশন কমে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি আছে, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হলে আমরা প্যাথোলজিতে পড়ে এসেছি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপর আছে হেমোরেজিক অ্যানিমিয়া। হেমোরেজিক অ্যানিমিয়া অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকিউট হলে দেখা যায় যে অ্যান্টি অ্যান্টিপার্টাম যে হেমোরেজ আছে। তারপরে ক্রনিকের ক্ষেত্রে আমরা দেখবো হুকওয়ার্মের ইনফেস্টেশন হলে, আর যদি পাইলস থেকে ব্লিডিং হয় সেটাও হচ্ছে ক্রনিক হতে পারে। তারপর আমরা দেখি হেরিডিটির মধ্যে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া। আমরা কিন্তু যে হেমোরেটিক অ্যানিমিয়া পড়ে এসেছিলাম প্যাথোলজি থেকে, তো এরকম সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তারপর আদার হিমোগ্লোবিনোপ্যাথিস থাকতে পারে, অ্যাপ্লাসিয়া থাকতে পারে, ইনফেকশন হতে পারে, ম্যালেরিয়া, টিবি, কালাজ্জার, এগুলোতেও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। বা যে কোনো নিওপ্লাজম বা লিউকোমিয়া, লিম্ফোমা, ঠিক আছে। রেনাল নিওপ্লাজম হলে কি হয়? ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন কমে যাবে, তাই না? ইরিথ্রোপয়েটিন হচ্ছে ইরিথ্রোপয়েসিস করে বা রেড ব্লাড সেল প্রোডাকশন করে। লিউকোমিয়া বা লিম্ফোমা হলে দেখা যায়, লিউকোমিয়া হলে আমাদের যে বোন ম্যারো সে তো হচ্ছে ডাব্লিউবিসি অ্যাবনর্মাল যে ম্যালিগনেন্ট ডাব্লিউবিসি আছে সেগুলো প্রোডাকশনে বিজি হয়ে পড়ে। তখন এমনি আমাদের হচ্ছে রেড ব্লাড সেলের পরিমাণ কমে যায়। তো এই যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার কথা যেটা আমরা বললাম যে কোন কারণে হয়, হিমোডাইলেটেশন হয়, হিমোডাইলুশন হয়, আর এটা হচ্ছে নেগেটিভ আয়রন ব্যালেন্স। নেগেটিভ আয়রন ব্যালেন্স মানে হচ্ছে আমাদের শরীরে আয়রন একটা ব্যালেন্স মেনটেন করে চলে নর্মালি, মানে ফিজিওলজিক্যালি আমাদের শরীরে আয়রন একটা ব্যালেন্স মেনটেন হয়। আমি যদি একটু বলি, যখন আমরা যে ডায়েটারি আয়রন অ্যাবজর্ব করি সেই পরিমাণ আয়রন লস্ট হতে পারে থ্রু শেডিং অফ দ্য ইন্টেস্টিনাল সেল, সোয়েট, ইউরিন, মিউচুয়াল ব্লাড এটসেট্রা। এখন যদি আমাদের যে লসটা, আয়রনের লসটা বেশি হয়ে যায় দেন দ্য ইনটেক, the body will uses up its stored iron, যেমন ফেরিটিন, হেমোসিটিরিন। তো এটাই হচ্ছে নেগেটিভ আয়রন ব্যালেন্স, মানে যেখানে লস বেড়ে গেছে, অথবা এমনও হতে পারে যে আমার ইনটেক কমে গেছে। আবার এমন হতে পারে প্রেগন্যান্সি যেখানে হচ্ছে আয়রনের ডিমান্ড বেড়ে গেছে, কারণ র্যাপিড গ্রোথ ইন দ্য চিলড্রেনের জন্য আমাদের অবশ্যই অবশ্যই হচ্ছে আয়রনের দরকার হয়।
তারপর আমরা ক্রাইটেরিয়া অফ দ্য ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া এন্ড প্রেগন্যান্সি দেখি। এটা আমরা ভাবে মনে রাখতে পারি 32 কে 10 দিয়ে ভাগ করলে 3.2 হয়। তাহলে এই কয়েকটা জিনিস মনে রাখলে দেখো 32 হচ্ছে পিসিভি 32%, আর বিসি হচ্ছে 3.2 মিলিয়ন অ্যান্ড হিমোগ্লোবিন হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, তারপর দেখো আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ দ্য কেন আমাদের কান্ট্রিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কমন কেন, এগুলো নিয়ে পড়বো। বিফোর প্রেগন্যান্সি আছে, ডিউরিং প্রেগন্যান্সি আছে। বিফোর প্রেগন্যান্সিতে এটা হচ্ছে ডায়াবেটিক হ্যাবিট, সরি ডায়েটেটিক হ্যাবিট আর কি, ডায়েটারি হ্যাবিট। তারপরে অ্যাবজর্পশন মেকানিজম, সোয়েটের মাধ্যমে আয়রন লস হয়, রিপিটেড প্রেগন্যান্সিতে লস হয়, এক্সেসিভ ব্লাড লসে, হুক ওয়ার্মে, ম্যালেরিয়াতে তখন দেখা যায় যে অনেক বেশি পরিমাণে আয়রন লস হয়ে যায়। তাহলে কি কি কারণ? সোয়েটিং, প্রেগন্যান্সি, ম্যালেরিয়া, হুকওয়ার্ম। আচ্ছা, তারপর ডিউরিং প্রেগন্যান্সিতে কি হয়? দেখা যায় ডিমান্ড বেড়ে গেছে, ইনটেক যদি কম করে, অ্যাবজর্পশন কম হয়, মেটাবলিজমের একটা ডিস্টার্ব হয়, এসব কারণে দেখা যায় যে আয়রনের হচ্ছে ডেফিসিয়েন্সি দেখা যায়। আচ্ছা, এটা মাল্টিপল প্রেগন্যান্সি তো আছেই। গ্রেডিং যদি করি, আর আমরা 6 থেকে 8, 8 থেকে 6-এর নিচে 6 থেকে 8, 8 থেকে 10 এভাবে আমরা পড়বো। তো এটা হচ্ছে কি একদম মাইল্ড 8 থেকে 10, মডারেট হচ্ছে 6 থেকে 8, আর 6-এর নিচে হচ্ছে গিয়ে সিভিয়ার। তারপর আমরা ম্যানেজমেন্টেতে এসে পড়ি। এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এই দুটো ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে দিয়েছে। সবার আগে আমাদের এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সময় আমাদের হচ্ছে অনেক উইকনেস ডেভেলপ করবে। তো এটা ভাবে মনে রাখা যায় পিজি দিয়া। তো পিজি দিয়া অ্যানিমিয়া। তো পিতে হলো আমাদের পালপি পালপিটেশন, জিতে আমাদের হচ্ছে গিডিনেস, ডিতে ডিজেপনিয়া, আইতে ইনডাইজেশন, আর এতে অ্যানোরেক্সিয়া। তাহলে কি কি আসতেছে? পালপিটেশন, গিডিনেস, ডিজেপনিয়া, তারপর ইনডাইজেশন আর অ্যানোরেক্সিয়া। পালপিটেশন, গিডিনেস, ডিসেপনিয়া, ইনডাইজেশন আর হচ্ছে অ্যানোরেক্সিয়া। আচ্ছা, এবার আমরা এগুলা কিভাবে হয় এটা একটু পড়ে আসি, যে এই সিমটম গুলা কিভাবে আসে। আচ্ছা, তো ফার্স্টেই আমরা দেখব যে ল্যাসিটিউড অ্যান্ড ফ্যাটিক অর উইকনেস। এখন যেহেতু হিমোগ্লোবিন কমে গেছে, অক্সিজেন ডেলিভারিও কমে গেছে, তখন মাসেল অথবা ব্রেইন হবে যেটা করবে, তারা কিন্তু অনেক কম পরিমাণে এটিপি তৈরি করবে, মাসেল আর ব্রেইন। তো তখন দেখা যাবে আমরা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে শিফট করব, যেহেতু অক্সিজেন কমে গেছে। তার তার কারণে আমরা তো জানি যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে যতখানি এটিপি তৈরি হয়, তার থেকে কম পরিমাণে তৈরি হয় হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে। তো তখন হচ্ছে আমাদের অল্প পরিমাণে এটিপি তৈরি হবে এবং আমরা দেখা যাবে যে আমাদের শক্তি অনেক কমে যাবে, বা আমরা হচ্ছে গিয়ে ফ্যাটিক আর উইকনেসে ভুগবো। এবার আমরা অ্যানোরেক্সিয়াতে আসি। এই যে হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, সেটা কি করে? হাইপোথ্যালামিক অ্যাপিটাইট সেন্টারকে হচ্ছে ব্লান্ট করে দেয় এবং তখন কি হয়, মাউথ এবং আমাদের তো জানি যে মাউথ এবং টাঙে হচ্ছে যেরকম গ্লসাইটিস স্টোমাটাইটিস হতে পারে, অ্যানিমিয়া হলে তখন অ্যাপিটাইটও পোর হয়ে যায়, দেখা যায় যে খাবার অরুচি ধরে যায়। এবার আসি ইনডাইজেশন। দেখো, এন্টেরোসাইট এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের আয়রন ডিপেন্ডেন্ট কিছু এনজাইম লাগে, প্লাস অক্সিজেন আয়রন ডিপেন্ডেন্ট এনজাইম এন্ড অক্সিজেনের প্রয়োজন হয় এন্টেরোসাইট আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের। তো এতে ডেফিসিয়েন্সি হলে মর্টালিটি কমে যাবে, প্লাস সিকরেশনও কমে যাবে। তো দ্যাটস ওয়াই ডিসপেপসিয়া অথবা ব্লোটিং হয়। তো অক্সিজেন ডেলিভারি যে পুরো বডিতে কমে গেছে, সেটা কম্পেনসেশনের জন্য কার্ডিয়াক আউটপুট বডি রেজ করে দেয়, যেমন টাকিকার্ডিয়া ডেভেলপ করে, তখন পালপিটেশন হয়। আর ডিজেপনিয়া যেটা, আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট যখন লো থাকে, তখন দেখা যায় যে
কেমোরিসেপ্টর ড্রাইভ ভেন্টিলেশনকে বাড়িয়ে দেয়। হুম, তখন ব্রেথলেসনেস হয় অন এক্সারশন। তারপর গিডিনেস, এটা হচ্ছে সেরেব্রাল হাইপোক্সিয়া, স্পেশালি অন স্ট্যান্ডিং। তো আমাদের কি হয়, এই যে লাইট হেডনেস অর ডিজিনেস, এটাকে বলা হয় থাকে গিডিনেস। তো মেনলি হচ্ছে ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে গিডিনেসটা ডেভেলপ করে। তারপর সোয়েলিং অফ দ্য লেগ, তো ক্রনিক আন্ডার নিউট্রিশন উইথ আইডিএ ক্যান কজ অ্যালবুমিনেমিয়া। তো যখন প্লাজমা অনকোটিক প্রেশার কমে যায় তখন আমাদের ডিপেন্ডেন্ট ইডিমা ডেভেলপ করে। তো এরপর আমরা সাইনে চলে যাই। সাইনে আমরা দেখবো পেলর আছে। পেলরটা হয় এত, দেখো হিমোগ্লোবিন কমে গেছে, তো পিগমেন্ট কমে গেছে স্কিনের কনজাংটিভ অথবা নেল বেডে, তো দেখে পেল মনে হবে। এবং দেখা যাবে যে সিভিয়ারিটিটা ডিপেন্ড করবে হিমোগ্লোবিনের লেভেলের উপর, হ্যাঁ, কতখানি পেল হচ্ছে। তারপর গ্লসাইটিস এন্ড স্টোমাটাইটিস আছে। র্যাপিডলি ডিভাইডিং ওরাল মিউকোসা নিডস আয়রন। তো এখন যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তো তখন অ্যাট্রোপি আর ইনফ্লামেশন হয়, তখন স্মুথ সোর টাং হবে, অ্যাঙ্গুলার ক্র্যাক হবে, আলসার হবে। এখন ইডিমা অফ দ্য লেগ এটা কেন হয়, তো আমরা বললাম যে লো অ্যালবুমিন এর কারণে ফ্লুইড হচ্ছে ক্যাপিলারিকে লিক করে টিস্যুতে চলে যায়, তখন অ্যাঙ্কেল ইডিমা ডেভেলপ করে। তারপর আমরা দেখবো সফট সিস্টিক মারমার, মানে মাইট্রাল এরিয়াতে কেন সফট সিস্টিক মারমার থাকে। তো এই যে এটাকে বলা হয় হেমিক ফ্লো মারমার। ব্লাড তো হচ্ছে লেস ভিসকাস এন্ড ফ্লো ইজ হাইপার ডাইনামিক ইন অ্যানিমিয়া। তো অ্যানিমিয়াতে ফ্লোটা কিরকম হয়, আমরা তো জানি যে অ্যানিমিয়াতে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, তাই না, হাই আউটপুট কার্ডিয়াক ফেলে এরকম ডেভেলপ করতো। তারপর হচ্ছে বিনাইন ইনজেকশন মারমার অ্যাট দ্য লেফট স্টার্নাল আর মাইট্রাল এরিয়া। তো হচ্ছে সিস্টোলিক মারমারটা হচ্ছে সফট থাকে, কারণ এই যে ব্লাডটা হচ্ছে লেস ভিসকাস থাকে আর ফ্লোটা হাইপার ডাইনামিক। Reputation at the lung base, why very সিভিয়ার অ্যানিমিয়াতে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার হয়, তখন পালমোনারি কনজেশন আর ইডিমা ডেভেলপ করে এবং তখন ফাইন বেজাল ক্র্যাকেলস দেখা যায় অস্কালটেশনে।